71 মনে করেন জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। আমি এখনো জোর করায় বলি কোনো অপরাধের সাথে তারা জড়িত ছিল না। যদি কখনো করার ইচ্ছা হয় সেটা কি জামাতের জন্য, জামাত ইসলামী করবেন নাকি অন্য কোনো দলে যাওয়ারও যদি এই সুযোগ হয় আপনি যাবেন? আমি তো জুলাই বিপ্লব দেখিনি। জুলাই বিপ্লবের পরে আমাকে রাজনীতিতে যোগদানের অনেক প্রেশার ছিল আমার, আমি করিনি। আমি দেশের জন্য কি করা যায় আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো, দেশের জন্য কিছু করতে হলে তো রাজনীতি করতে হবে। না, রাজনীতি করা ছাড়া দেশের জন্য করা যায়। খুব কঠিন, খুব কঠিন। কিন্তু যদি একটা সিভিল মিলিটারি এলিটস বাংলাদেশপন্থী প্যাট্রিয়টস একটা প্ল্যাটফর্ম করে রিকনসিলিয়েশনের ডায়ালগের মাধ্যমে করার চেষ্টা করা যায়, এটা অসম্ভব না হতে পারে আল্লাহ সাহায্য থাকলে। এই জন্য আমি আপনাকে বলি, আমি আল্লাহকে মুক্তির পরে একবার উমরা করেছি, গত বছর হজ করেছি, এবার পুরো রমজান আমি আল্লাহর কাছে এভরিডে কাবা ঘরে গিয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো আমি জানি না, আমাকে দেশের জন্য যদি তুমি বাঁচিয়ে রাখো আমাকে তুমি পথ দেখাও, হোয়াট শুড আই ডু, আমি কি করব। আপনি রাজনীতি যদি কখনো করার ইচ্ছা হয় সেটা কি জামাতের জন্য, জামাত ইসলামী করবেন নাকি অন্য কোনো দলে যাওয়ারও যদি এই সুযোগ হয় আপনি যাবেন? না, আমি এখনো রাজনীতি যোগদানের কথা চিন্তা করি না, বাট আমি এমন কোনো প্রতিজ্ঞাও করিনি যে রাজনীতি করব না। আমি যদি করেন সেটা কি শুধুমাত্র পদবি, পদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। পদ পদবি ক্ষমতা এগুলোর প্রতি আমার কোনো লোভ ছিল থেকে আপনাকে ডাকলে যাবেন? তারা আমাকে ডাকবে বলে আমার মনে হয় না। যদি ডাকে, আমি হাইপোথেটিক্যাল কোনো কথা না বলি, আচ্ছা ডাকলে মনে করেন আমি যখন আর্মিতে সিলেকশন হই, আমার তখন আওয়ামী লীগের ব্যাপারে আপনি মাস্ট বলবেন না। কি বলবো না? মাস্ট আপনি আওয়ামী লীগ থেকে যদি বলে আপনাকে রাজনীতি করতে তাদের সাথে, আপনি তো আওয়ামী লীগ এখনই না করবেন। আওয়ামী লীগ, হ্যাঁ হ্যাঁ, বিএনপি তো জাতীয়তাবাদী দল, আমি তাদেরকে পছন্দ করি, আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি। আমি ওনাকে বলেছি আপনি যদি আপনার বাবা মার লেগেসি ধরে রাখেন এদেশের মানুষের কাছে আপনি পূজনীয় হয়ে থাকবেন। যে আমি ওনার যে শোক বই তো ওনার মায়ের ইন্তেকালের শোক বই স্বাক্ষর করছি, ওখানে আমি লিখে দিয়েছি। আপনি যদি চান আমি আপনার ছবিটা পাঠাবো আপনার কাছে, যে আপনি আপনার বাবা মা যেই পথে গিয়েছেন আপনি ওই পথে আগাবেন বলেই যাতে আপনার কাছে আশা করে। আমরা কিন্তু এখন একটা ক্রস রোডে আছি, আমাদের দেশটা এখন কিন্তু একটা ক্রান্তিকাল পার করছে। তো বড় দুটো দলের মধ্যে এই অবস্থান আমার কাছে খুব কষ্ট লাগে আর কি। কারণ আমি দেখে এসেছি মনে করেন 90 থেকে নিয়ে শুরু 2006 পর্যন্ত, আর 2026 পর্যন্ত, এক্সেপ্ট ওই কেয়ারটেকার আন্দোলন 90 মধ্যবর্তী সময় 94-95 কেয়ারটেকার আন্দোলন ছাড়া বাকি সবসময় জামাত বিএনপি একসাথে থেকেছে, কাছাকাছি থেকেছে, পাশাপাশি থেকেছে, জোট করেছে। তো বাংলাদেশের অস্তিত্বের জন্য এই জোটের একসাথে থাকাটা, কাজ করাটা আমি মনে করি অবশ্যম্ভাবী, এর কোনো বিকল্প নাই। এবং ভারত সফলভাবে এটাকে বিভক্ত করেছে। ভারতকে এখনো চেষ্টা, আমরা তো যতটুকু জানি ভারতের রয়ের প্রধান এসছে, তারপরে ভারতের বেশ মাথা ব্যথা কিন্তু বর্তমানে আবার শুরু হয়েছে। এগুলো সরকারিভাবে আসার উদ্দেশ্য এবং কি না জানার কিন্তু মানুষের মধ্যে অনেক স্পেকুলেশন জন্ম দিচ্ছে, অনেক চিন্তা, অনেক রকম চিন্তা করছে। তারেক রহমান তো খুব তার নিজের আত্মবিশ্বাস আছে এবং তিনি খুব ভালোভাবেই দেশ পরিচালনা এখন। আমি ওনাকে সাধুবাদ জানাই যে তিনি খুব আত্মবিশ্বাসী, ধ্বংসের মধ্যে থেকে একটা দেশকে এইভাবে যেভাবে উনি ঠান্ডা মাথায় করছেন, এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। আমি ওনার কাছে শুধু একটাই অনুরোধ করবো আপনার মাধ্যমে, আমার ইনশাআল্লাহ আশা করি আমি খুব শীঘ্রই দেখা করতে পারবো, যে আপনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেন। আমাদের লেট নট লুক ব্যাক। 71 মনে করেন জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। আমি এখনো জোর করায় বলি কোনো অপরাধের সাথে তারা জড়িত ছিল না। ঠিক আছে, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল জামাত, তারা কোনো হত্যা করেনি, তারা কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। তারপরেও মনে করেন জড়িত ছিল। আজকে জামাতের সব লোক, যে আপনি রোকন ধরে সব লক্ষ লক্ষ রোকন সব ফাঁসি দিয়ে দিলেন, বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে? বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে? বাংলাদেশের সমস্যা কি এখন? বাংলাদেশের সমস্যা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, বাংলাদেশের সমস্যা দুর্নীতি, বাংলাদেশের সমস্যা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সমস্যা কর্মসংস্থান, এগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার। আমি অ্যাপিল করবো সবার কাছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি গত কয়েক মাস থেকে ওই রমজানের পর থেকে আমার মধ্যে একটা চেতনা এসছে। আল্লাহ মনে হয় আমার মধ্যে এই চেতনা জাগ্রত করে দিয়েছেন যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে কাজ করতে হবে। তো আমি বিভিন্ন ক্যাম্পেইন করেছি, বিভিন্ন লেকচার দিয়েছি, বিভিন্ন ইন্টারভিউতে বলেছি, এবং রাওয়া এখন একটা প্ল্যাটফর্ম করেছে আমাকে কনভেনার করে। আগামী 29 তারিখ ইনশাআল্লাহ আমরা একটা সিভিল মিলিটারি এলিটদেরকে নিয়ে, যারা দেশপ্রেমিক, যারা অনেকের কাছে পরিচিত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, পূর্ববর্তী ভিসি, অবসরপ্রাপ্ত সচিব, আপনার মিডিয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাদারী যারা আছেন সমাজের উচ্চ পর্যায়ে, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ উদ্দেশ্যে একটা সেমিনার হবে, এবং ওখানে এটা আমাকে কনভেনার করা হয়েছে। আমরা এটা আহ্বান জানাবো যে আসেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে সবার সাথে ডায়ালগ করি,
ডায়ালগ করে আমরা একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করি, যে আমরা লেট আস সিট টুগেদার, নট পিছনের দিকে না থেকে সামনের দিকে তাকাই আমরা, যে আমাদের এই মুহূর্তে কি কি সমস্যা আছে। পিছনের দিকে তাকালে তো আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের এই মুহূর্তে কি কি সমস্যা আছে, আমরা কিভাবে দেশটাকে গড়তে পারি, আমাদের সমস্যা 10টা চিহ্নিত করলাম আমরা, এর মধ্যে কোনটা প্রায়োরিটি 1 কোনটা প্রায়োরিটি 2 আমরা করি, এবং ওই সমস্যার সমাধানের জন্য আমাদের কি কি অপশন আছে, কি কি করা যায়, এবং ওগুলোর মধ্যে থেকে আমরা অ্যাকশন প্ল্যান বেস্ট অপশনটা নিয়ে অ্যাকশন প্ল্যান করে আমরা সম্মিলিতভাবে দেশটাকে করি। মারামারি, কাটাকাটি, হানাহানি, এনাফ ইজ এনাফ। আপনি আমি যেই সময়টা পার করে এসেছি, একটা অস্থির সময়, আমরা কি চাই আমাদের সন্তান বংশধরকে এই অবস্থা রেখে যেতে? আমরা শান্তিপূর্ণ সুখী সমাজে বাংলাদেশে রেখে যেতে চাই। মৃত্যুর সময় মানুষ আর কি চায় বলেন? যে আমার বাচ্চারা একটা, আমাদের দেশে ব্রেন ড্রেন হচ্ছে কেন, সবাই বিদেশে চলে যাচ্ছে কেন? মোস্টলি বিকজ অফ সিকিউরিটি। আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, কর্মসংস্থান করতে পারেন, বাংলাদেশে এত লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাবে না, এবং আমাদের সন্তানরা কিন্তু মেধাবী, অপার সম্ভাবনার দেশ আমাদের দেশ। আপনি বিদেশে থাকেন, আপনি জানেন বাংলাদেশে সবাই সবখানে ভালো করছে, কিন্তু আমার মেয়ে এখানে পড়তে পারলো না কেন? ছাত্রলীগের ছেলে তাকে হুমকি দিয়েছিল, সে মালয়েশিয়া গিয়ে ফার্স্ট হয়েছে, সে আপনার ইংল্যান্ডে গিয়ে মাস্টার্স করেছে, ফার্স্ট হয়েছে। তো আমাদের এই সমস্ত দেশে আসতে চায় না, তারা, তাদের নিরাপত্তা নাই। তো যদিও এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকে, আইন শৃঙ্খলা ভালো, এবং সেটা করছে বলেই মনে করছে, এবং বিশেষ করে জনাব তারেক রহমান এই বিষয়ে যথেষ্ট রয়েছে। হ্যাঁ, কিন্তু উনার দলের অনেকেই এখন তার নিজের নিরাপত্তার জন্য অনেকে প্রশ্ন তুললেও তিনি কিন্তু নিজে অনেকটাই আত্মবিশ্বাসের সাথে। আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি অনেক কিছুই করছেন প্রশংসনীয়। আমি ওনাকে, প্রধানমন্ত্রী যদি ইনসিকিউর ভাবে, তাহলে সাধারণ মানুষের সিকিউরিটি কে ভাববে? যে কারণে তিনি কিন্তু চতুর্দিকে যাচ্ছেন, যখন যেখানে মন চাচ্ছে সেখানে চলে যাচ্ছেন, ওনার বাবার পন্থা অবলম্বন করছেন, এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে ওনার এই মুহূর্তে ভারত যাওয়াটাকে আমি সমর্থন করি না। আমাদের একটা ক্রিকেট প্লেয়ার যদি ওখানে নিরাপদ না হয়, একটা রুগী ওখানে গিয়ে যদি নিরাপদ না হয়, একটা পর্যটক যদি নিরাপদ না হয়, আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, প্রধানমন্ত্রীর জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থিতিশীল রাখার জন্য। আমি জাস্ট আর কয়েকটা খুব টু দ্য পয়েন্টে আপনার কাছ থেকে 2-1 লাইন করে উত্তর শুনে আমরা শেষ করবো। প্রায় শেষের, আমাদের এই অবস্থা শেষের কাছাকাছি চলে এসেছি।